যে ড্রাগ ডি এডিকশন সেন্টার এবং ইনগুরেশন অফ 11 ডিফারেন্ট প্রজেক্ট আন্ডার খোয়াই ডিস্ট্রিক্টের যে একটু আগে আমরা উদ্বোধন করলাম, সেই উপলক্ষে আমাদের মাঝে যিনি একটু আগে পুরা বিস্তারিত আমাদের সরকার কি কি করতে যাচ্ছে, আগামী দিন আমরা কি করব, ল অ্যান্ড অর্ডার থেকে আরম্ভ করে হসপিটাল থেকে আরম্ভ করে বিভিন্ন বিষয়ে উনি আমাদের যে মানবিক বোধ আমাদের সরকারের, সেই বিষয়ে উনি আমাদের সবার প্রিয় চিফ হুইপ আমাদের পবিত্র বিধানসভার শ্রীমতী কল্যাণী রায় মহোদয়া এখানে উপস্থিত আছেন। আমাদের এই খোয়াই জেলা পরিষদের যিনি অনারেবল সভাধিপতি শ্রীমতী অপর্ণা সিংহ রায় মহোদয়া, আমাদের অত্যন্ত প্রিয়ভাজন এবং যাকে সবসময় দেখি সোশ্যাল মিডিয়ায় বা পত্রপত্রিকায় সবসময় দেখি কাজের মধ্যেই কাজ নিয়েই আছেন এবং পুরো এলাকায় চষে বেড়ান, সে আর কেউ নয় আমাদের কল্যাণপুর বিধানসভার সম্মানিত বিধায়ক শ্রী পিনাকি দাস চৌধুরী মহোদয়। এখানে এই খোয়াই কেন্দ্রের যিনি সম্মানিত বিধায়ক শ্রী নির্মল বিশ্বাস মহোদয়, যেটা একটু আগে আমাদের সম্মানীয় চিফ হুইপ বলেছেন, আমি বলছিলাম কারণ অনেক কিছু ভুলভ্রান্তি হতেও পারে, আবার অনেক জিনিস কিন্তু রিফর্ম হয় এবং করাটা উচিত। মাননীয় প্রধানমন্ত্রীজি বহু সেই কলোনিয়াল যুগে যেসব আইন কানুন ছিল 18 শতকের, সেইগুলো রিফর্ম করছে। এত বছর ধরে এইভাবেই চলছিল। নোবডি নিউ দ্যাট ইট শুড বি কারেক্টেড, রিফর্ম শুড বি দেয়ার। তো এখানে আমি কিছুদিন আগে ঘোষণা করেছিলাম, জনপ্রতিনিধি সে যে কোনো পার্টিরই হোক, যখন কোনো সরকারি প্রোগ্রাম হবে ওনাদেরকে আমন্ত্রণ জানানো উচিত, এটা আমি মনে করি। এবং আজকেও তার ব্যতিক্রমী নেই, আমি ওনাকে স্বাগত জানাবো। নির্মলবাবু এসছেন। এখানে আমাদের মাঝে উপস্থিত আছেন শ্রী দেবাশিস নাথ শর্মা, যিনি অনারেবল চেয়ারম্যান খোয়াই মিউনিসিপ্যাল কাউন্সিল, এবং এখানে হেলথ সেক্রেটারি। আপনারা জানেন যে যখনই আমরা কোনো কাজ করি, আমরা তো খালি জনপ্রতিনিধি হিসেবে জনতার কি সমস্যা সেইগুলো নিয়ে আমরা সামনে বলবো, কিন্তু যতক্ষণ ধরে যারা অফিসার আছেন তাদেরকে যদি উৎসাহ প্রদানের মাধ্যমে এবং আমাদের যেসব স্টাইল অফ ওয়ার্ক সেটা কিন্তু একটু ভিন্ন ধরনের। আমরা কোনো অফিসারকে কখনো যে একটা অ্যাগ্রেসিভ ওয়েতে কিছু বলা, আর অ্যাগ্রেসিভ ওয়েতে বলতে গেলে কিন্তু কাজেরও সমস্যা হয়। কিন্তু আমাদের যে স্টাইল, সেই স্টাইল অফ ওয়ার্কে এটা এনজয়েবল, যেটাকে বলে এনজয়েবল যে একটা মানে পরিবেশ, সেটা সৃষ্টি করার মাধ্যমে এই কাজ আমাদের সমস্ত যারা অফিসাররা আছেন, আমি কিন্তু অন্ততপক্ষে আমাদের সরকার তাদের থেকে এক্সট্রাক্ট করি, সমস্যা হয় না। যদি ব্যতিক্রম হয় তার জন্য ওই কল্যাণীদি বলেছেন কি করি আমি, তো সেই জায়গার মধ্যে আমাদের মাঝে উপস্থিত আছেন। এবং কিরণ গিত্তেজি আমাদের সেক্রেটারি হেলথ এবং অন্যান্য দপ্তরের, উনি খুব ভালো করে জানেন এই বিষয়টা, আমি আর আপনাদের সামনে পুরো বিস্তারিত আলোচনা করছি না। গতকালও আপনারা দেখেন আমাদের যে অনারেবল যিনি ডোনার মিনিস্টার জ্যোতিরাদিত্য সিন্ধিয়াজি, একটা সমস্যা হচ্ছে কাজ করলেও কিন্তু সমস্যা। কি সমস্যা? যে হাই লেভেল টাস্ক ফোর্স আমাকে পুরো নর্থ ইস্টার্ন জোনের এই যে অষ্টলক্ষ্মী, তার ভার আমাকে দিয়েছেন চেয়ারপারসন হিসাবে। সমস্ত মুখ্যমন্ত্রীরা থাকেন, কিন্তু কিরণ গিত্তেজি এবং অন্যান্য অফিসারদের নিয়ে যখন প্রায় 5-6 বার আমরা লাস্ট যখন মানে সব মুখ্যমন্ত্রী কিন্তু নর্থ ইস্টার্ন জোনের এক একজনকে দায়িত্ব দেওয়া হয়েছে চেয়ারপারসন, এবং যত বিষয়ে দেওয়া হয়েছে বিভিন্নভাবে, কেউ মানে পশুপালন, কারোর কৃষি নিয়ে ইত্যাদি, কিন্তু তখন অন্য মুখ্যমন্ত্রী কিন্তু মেম্বার হয়। এবং দেখা গেছে এই যে এতগুলো আমাদের যে কাজগুলো ওনারা দিয়েছেন, সেই জায়গার মধ্যে কিন্তু যখন ট্যুরিজমের ডেভেলপমেন্ট নিয়ে আমি পুরো নর্থ ইস্টার্ন জোনের কথা বলেছি, এখানে কিন্তু খালি ত্রিপুরা না, অল দ্য মানে আদার স্টেটস অলসো, অ্যাবাউট 8 স্টেটস,
এবং যেভাবে সাবমিট করলাম উনি বললেন যে এইরকম একটা মডেল আপনারা কি করে করলেন, বললেন যে আপনাদের পাঠান আপনি, এবং সেই মডেল আমরা পাঠালাম এবং অন্যান্য যারা মুখ্যমন্ত্রীরা সেখানে আছেন তাদের কাছে পাঠিয়ে যে কিভাবে কাজ করাতে হয়, এবং উনি সাংঘাতিকভাবে খুশি। এখন গতকাল এটা কালমিনেশন ছিল, দুদিন আগে মানে দুটো সিটিং আমাদের দেওয়া হয়েছিল। সেই জায়গায় বললেন যে আপনাকে একটা রিকোয়েস্ট করছি কি, যে আপনার আরেকটা দায়িত্ব নিতে হবে। ওই যে আমি যে বললাম কাজ করলেও সমস্যা, তো যাই হোক, তা বললাম ঠিক আছে করবো এটা। তো কথা বললাম কি বিষয় সেটা, আসামের মাননীয় মুখ্যমন্ত্রী সেই দায়িত্বে ছিলেন এবং উনি যেহেতু এখন ব্যস্ত, তো বলছেন যে আমি অন্য কাউকে যদি দিন তাহলে ভালো হবে। সো আই ওয়াজ দ্য টার্গেট, করবোটা কি বললেন। এবং কালকের কালমিনেশনে আবার আমরা পুরো এই রোড থেকে আরম্ভ করে পুরো আমাদের যে বিভিন্ন যেসব ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, আমাদের যে সমস্যা হয় ল্যান্ডস্লাইড হয়, যেটা খুব ইম্পর্টেন্ট আমাদের জন্য, কোন কোন জায়গায় আমাদের আমাদের বিভিন্ন যেসব নেট থেকে আরম্ভ করে সবগুলো কিভাবে আমরা করব তার বিষয়ে যখন দিলাম, উনি বললেন যে এটার আরেকজন চিফ মিনিস্টার ছিলেন আমাদের মিজোরামের, উনি বললেন যে আর কিছু বলার নেই, উনি যেভাবে দিয়েছেন এগুলোই আমরা যদি করি তো নর্থ ইস্টার্ন জোনের যে কানেক্টিভিটি ভুটান, নেপাল এবং মানে অন্যান্য যেসব নাইবারিং কান্ট্রিগুলো আছে, এতে করে আমাদের ইজ অফ গোয়িং, ইজ অফ বিজনেস সেটা ডেভেলপ করবে। তো আমরা কাজ ছাড়া আমাদের কাছে কিছু না। মাননীয় প্রধানমন্ত্রীজি শিখিয়েছেন যে কাজ ছাড়া কাজের কোনো বিকল্প নেই। মানুষের জন্য ঘর দেবেন, মানুষের জন্য জল দেবেন, মানুষের জন্য রাস্তা বানাবেন, এর মধ্যে কি রাজনীতি থাকতে পারে? কোনো রাজনীতির বিষয় না। কাউকে আপনার চুল্লি দেবেন, কারোকে ধোঁয়া থেকে মুক্ত করবেন, এর মধ্যে রাজনীতির কি আছে? রাজনীতি না করেও কিন্তু রাজনীতি করা যায়, অর্থাৎ কাজের মাধ্যমে আপনি যদি ডেভেলপমেন্টের কোনো রাজনীতি হয় না, সেই দিশায় আমরা এখন কাজ করছি। আমাদের মাঝে উপস্থিত আছেন যিনি এখানে আমাদের স্বাগত ভাষণ রেখেছেন, পুরো ডিটেলস উনি বলেছেন। আমাদের এই খোয়াই ডিস্ট্রিক্টের ডিএম এবং কালেক্টর শ্রী রজত পন্ত, খুব ইয়াং অফিসার, কিন্তু আমার সমস্যা হয় আমি খুব স্ক্যান করি কিন্তু যে ফিউচারে কাকে কোথায় কাজে লাগানো যাবে। পন্তজিকে আমি ডেকে পাঠিয়েছিলাম যে খোয়াইয়ের ভার আপনার নিতে হবে, কিন্তু আমি অবজার্ভ করি কে কতটুকু, মানে আমার গ্রুপের হতে হবে, আমার মনের হতে হবে, আমাকে খুব করে মানে সামনে বলবেন যে আপনার মতো এরকম কাজের লোক হয় না, এত ভালো মুখ্যমন্ত্রী, এগুলো দিয়ে হয় না, কাজের মাধ্যমেই তার চিহ্নিত হয়। সেইভাবে আমরা অফিসারদের আমরা দেখি এবং ভালো কাজ করছে এখানে। আমি বলবো যে আগামী দিন আরো ভালো কাজ করবে। এখানে আমাদের মাঝে এসপি মহোদয় আছেন শ্রী রণদিত্য দাস, তো মাঝে মাঝে উনি যখন আমাদের প্রতি ফোর্টনাইটলি আমি সমস্ত এই যে এখন তো প্রযুক্তির যুগ, এই প্রযুক্তিকে সামনে রেখে যখন আমি উনাদের সাথে প্রতি মানে ফোর্টনাইটলি 14 দিন বাদে বাদে আমি এই প্রযুক্তিকে সামনে রেখে সমস্ত স্টেটের আমাদের যারা সেক্রেটারি আছেন তারাও থাকেন, ওনাদের সাথে কথা বলি। যে পেপার কাটিং গুলো আছে, বিভিন্ন জায়গায় পেপার কাটিং যে আছে, এখানে আমাদের পক্ষেও থাকে, আমাদের বিপক্ষেও থাকতে পারে, সেটা স্বাস্থ্য দপ্তরেরই হোক, সেটা ডিডব্লিউএস এরই হোক, সেটা আপনার স্পোর্টসেরই হোক, তো এইগুলো যে যে ডিস্ট্রিক্টের আছে সেগুলো আমরা পাঠিয়ে দিই। ভারতবর্ষের মধ্যে এই ধরনের প্রয়োগ আমি জানি না কোনো মুখ্যমন্ত্রী কোনো প্রদেশে করে কিনা, এবং ওনাদেরকে আগাম আমরা পাঠিয়ে দিই। এখন দেখা গেছে যে কিছু কিছু জায়গার মধ্যে বলছে না এটা মিথ্যা সংবাদ, তাহলে করিজেন্ডাম দিন, যাতে প্রতিবাদ যে পত্র সেটা পাঠান, এবং যদি হয়ে থাকে তাহলে কেন হলো। তো এই যে একটা ভাইব্রেন্ট একটা সরকার কিভাবে চালাতে হয়, মাননীয় প্রধানমন্ত্রী জি শিখিয়েছেন মন কি বাত অনুষ্ঠানে, সারা পৃথিবীর মধ্যে এই যে প্রযুক্তিকে ব্যবহার করে আমাদের ছেলে মেয়েরা যারা মানে জাস্ট ইয়ং, যার উপর ভিত্তি করে যে 65% আমাদের দেশের মধ্যে যে হিউম্যান রিসোর্স, তাদের সাথে কথা বলে, মানুষের সাথে যোগাযোগ করে, এক জায়গার কথা আমাদের কাছে বলেন, মনে হচ্ছে সারা ভারতবর্ষ আমরা একটা জায়গায় বসে মন কি বাত অনুষ্ঠান শুনি। তো অনেক কিছু শেখার আছে, জানার আছে, আমরা সেই জায়গায় এখানে আমাদের মাঝে যারা জনপ্রতিনিধিরা আছেন, বিভিন্ন স্তরের যারা জনপ্রতিনিধিরা আছেন এবং ভেরিয়াস লাইন ডিপার্টমেন্টসের যারা অফিসার্স বৃন্দ আছেন, এবং এই অত্র এলাকার মা বোন ভাই ছেলে মেয়ে যারা এখানে উপস্থিত আছেন, আমার ব্রাদার এন্ড সিস্টার্স, আমার মিডিয়া বন্ধুরা, সবাইকে আজকে এখানে উপস্থিত থাকার জন্য
হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা। আপনাদের তো উপস্থিত এমনিতেও থাকতে হবে, কারণ এত বড় একটা সুন্দর জিনিস আপনারা না এসে পারবেন না তো, কারণ এটা তো আপনাদের জায়গা। আমরা তো করে দিলাম কারণ আমরা বাধ্য এটা করতে, কারণ আপনারা সংখ্যাধিক্যের কারণে আমরা সরকার গঠন করেছি। তা আপনারা আসবেন না আপনাদের কাজটা দেখতে? এরপর তো আপনাদের এটাকে দেখে রাখতে হবে। ইট ইজ ওয়ান কাইন্ড অফ টেম্পল টু ইউ। আপনাদের কাছে এটা মন্দির, তো এটাকে বাঁচিয়ে রাখা, তার ভিতরে কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে এগুলো কিন্তু আপনাদেরও দরকার। যেমন আমি বলছি, এই যে আপনার এই পেপার কাটিং গুলো আমি বলছি, আমার আইবি দিয়েও কিন্তু আমি এত খবর পাবো না। বিনা পয়সায় আমি এই পেপার থেকে বিনা পয়সায় ইনফরমেশন পাচ্ছি। তা এইরকম আপনারা যদি এখানে সমস্ত প্রপারলি চলছে কিনা, তাহলে এই হসপিটাল নিশ্চয়ই বা আদার্স যেসব আমরা ডেভেলপমেন্ট আজকে এখানে করলাম সবকটা তবেই সুরক্ষিত হবে, সুন্দর থাকবে। করলেই হবে না, করাটা খুব ইজি, কিন্তু রক্ষা করাটা আরো কঠিন। সেটা কিন্তু নিজের মনে করতে হবে। আমি নিজেও হসপিটালে চাকরি করেছি, আমি নিজে আমার যে মানে ইনস্ট্রুমেন্ট এগুলো কিন্তু আমি নিজেও পরিষ্কার করতাম, ধুলো পড়েছে কিনা। এটা একটা ইনবর্ন বা যে কোনো কারণে হোক, এর মধ্যে আমার একটা কিন্তু ইনবিল্ট এই ক্যারেক্টারটা ছিল। আপনাদের নিশ্চয়ই আপনারা জানেন যে এর মধ্যে আমরা যে বাজেট গত মানে লাস্ট ইয়ার আমাদের বাজেট প্রায় 27,000 কোটি টাকা ছিল। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা গত যে 25-26 যে আমাদের বাজেট, সেখানে আমরা 27,000 কোটি টাকা থেকে আমরা এক লাফে আমরা 32,000 কোটি টাকা গেছি। তো সেই জায়গার মধ্যে আমরা ইনফ্রাস্ট্রাকচার মধ্যে ডেভেলপ করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী যে খুব জোর দিয়েছেন যে ইনফ্রাস্ট্রাকচার যদি ডেভেলপ না হয়, মানুষের সুযোগ সুবিধা যদি না হয়, এবং তাতে করে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করলে বাইরের থেকে অনেক লোক আসবে, বাইরের থেকে এখানে আসতে চেষ্টা করবে। আপনারা শুনে খুশি হবেন, কিছুদিন আগে আমি দিল্লিতে গিয়েছিলাম এবং সেখানে সমস্ত নর্থ ইস্টার্ন জোনের অষ্টলক্ষ্মীর মাননীয় প্রধানমন্ত্রীজি সেটা ওপেন করেছিলেন, সেটা উদ্বোধন করেছিলেন। বিভিন্ন স্টল সব জায়গায় সব মানে স্টেটের থেকে লাগানো হয়েছিল সেখানে, এই আমাদের ভারত মণ্ডপে। সেখানে ইনোগ্রেশনের পরে সেখানে যারা এই আমাদের যে কারণে এখানে করা হয়েছিল, বিভিন্ন যারা ইনভেস্টার সামিট, 30,000 কোটি টাকার মোহ হয়েছে। সেই 30,000 কোটি টাকার মধ্যে 15,000 কোটি টাকা শুধু ত্রিপুরার মধ্যে মোহ হয়েছে। আপনারা ভাবুন। তো যারা ইনভেস্টার্স এরা কিন্তু এমনিতে আসবে না, বাবা আমি পয়সাটা লাগাবো, হ্যাঁ আমারটা সেফ আছে কিনা। দ্যাটস হোয়াট ইজ দ্য রিজন হচ্ছে যে এখানে এখন শান্তি প্রতিষ্ঠিত আছে, এখানে অসুবিধা নাই, টেররিস্টদের আনাগোনা নাই। 2-4টে ঘটনা হয় এবং যারা চক্রান্ত করে এসব করছে ইমিডিয়েটলি, যেটা আমাদের চিফ হুইপ মহোদয় বলেছেন, ইমিডিয়েটলি ওইখানে আমরা আমাদের সব লোক যারা বিভিন্ন এজেন্সি আছে ঢুকে যায় এবং এখানে কোনো কম্প্রোমাইজ হবে না। যদি সত্য কথা হয়, ভালো কথা হয়, নিশ্চয়ই শুনবো। আজকে এখানে না বললে নাই হয়। এখানে যখন আমরা সবাই এসে আজকে যজ্ঞ করছিলাম, এখানে ভূমি পূজন করছিলাম, সত্যি দুঃখ হয় ওরা কি বলছে কি বলছে না। এক বিরোধী দলের সো কল ইয়াং লিডার আমি একদিন দেখছিলাম, ইয়াং লিডার বললেও তাকে যারা মানে বৃদ্ধজনেরা যারা আছেন তাদেরকে তো নিয়ন্ত্রণ করেন। কি বলছেন বলে অদ্ভুত লাগে যে হসপিটালের মধ্যে ভূমি পূজন করছেন, পুজো দিচ্ছেন, মানে আরো বেশি যাতে রুগী আসে। বলে আরে কি মূর্খের মতো কথা বলছে, একে কে বুঝাবে? বলে এটা কি ধরনের কালচার? তোমরা তো মানে এগুলো তো বিশ্বাসও করো না আর এগুলো বুঝো না। আমি দেখছিলাম একটা টিভি স্ক্রিনে। যাই হোক, আমরা আমাদের মতো চলবো, আমরা আমাদের মতো থাকতে দাও। আমি আমাকে মতো থাকতে দাও, আমরা আমাদের মতো থাকবো। বন্ধুগণ, আজকে এখানে এই যে আমি যখন এখানে এসেছিলাম, তো আমি জিজ্ঞেস করছিলাম কি কথা বলবো এখানে। আজকে তো এখানে প্রায় যে 11টি প্রকল্পের উদ্বোধন এবং ভিত্তিপ্রস্তর স্থাপন 2টি এবং মোট ব্যয় এবার 113 কোটি টাকা। এবং যখন এখানে আমি মাননীয় বিধায়িকার সাথে কথা বলছিলাম যে আমি কি বলবো, তো উনি বললেন যে এই সরকার কতটুকু মানবিক বোধ, হসপিটাল করলাম কিন্তু শুধু হসপিটালে যারা ডাক্তারবাবুরা থাকবেন তাদের জন্য কোয়ার্টার প্রয়োজন। আমরা জানি, আমি নিজেও চাকরি করেছিলাম, হসপিটালে যখন যেতাম আমি জানি একটা ভাঙা হাতলের একটা চেয়ার থাকবে, আর ভাঙা একটা নরবর একটা টেবিল থাকবে, আর
এই যে তার টেবিলের উপর যে মানে খাবার, সেটা ওই নার্সিং যে স্টাফ আছে এটা কেটে এখানে দেবে। এই তো ছিল পিকচার। এখন তো এই অবস্থা নেই। তো সেই জায়গায় আজকে আমরা কোন জায়গায় গেছি যে, এবং কোয়ার্টারের কথা আমি মানে নাই বললাম, কি দুর্দশা অবস্থা। এখন এই কোয়ার্টারের জন্য আমরা চিন্তা করছি। এখানে এডিএম এবং ডিসিএম এর অফিস কোয়ার্টার, তার জন্য তারা যাতে ভালোভাবে তারা ভালোভাবে কাজ করতে পারবে, কারণ ভালোভাবে থাকতে পারলে। আদারওয়াইজ ওই আগরতলা থেকে আসবে, আগরতলার থেকে আবার যাবে আগরতলার দিকে, এতে করে মানুষের কাজের কিন্তু সমস্যা হয়। তো এইগুলো আমরা আগামী দিন নিশ্চয়ই করছি। আপনারা শুনে খুশি হবেন যে আমাদের এই যে ডোনার মিনিস্ট্রি থেকে আমাদের কি দিলেন, যে অ্যাবাউট আউট অফ 50 করোড়, ওনার 50 কোটি টাকার উপরে বেশি দেবেন না। আজকের এই যে এখানে ডেভেলপমেন্ট হলো, এখন পর্যন্ত 48 করোড় পেয়েছি। তাহলে এতগুলো টাকা কে দেবে? আমাদের বাজেট থেকে, আমরা বাজেট থেকে প্রায় 35 কোটি টাকার উপরে আমাদের বাজেট থেকে আমরা দিয়েছি, যাতে এই খোয়াইয়ের এই প্রকল্পগুলো প্রপারলি হয়। এবং এই যে ইকুইপমেন্টের জন্য কোথা থেকে আসবে? ইকুইপমেন্টের জন্য 10 কোটি টাকা আলাদাভাবে আমরা আমাদের সরকার থেকে আমরা দিয়েছি। আপনারা জানেন যে বিধানসভার মধ্যে আমাদের বাজেটের সময় আমরা ডিসিশন নিয়েছিলাম। বিরোধীরা এখানে, ডোন্ট টেক ইট আদারওয়াইজ, আমার তো বলতেই হবে, বিরোধীরা সব বিরোধী এখানে উনার মতো না, অনেক বিরোধীরা আছেন, সেখানে অনেক সময় জিজ্ঞেস করছেন কোথায়, যা বলে একটা কাজও হয় না। আর আমরা সেই বিধানসভার মধ্যে আমি বলেছিলাম যে আমরা যে প্রতিটা 8টা ডিস্ট্রিক্টের মধ্যে এই যে ডি এডিকশন সেন্টার আমরা করব। আজকে আমাদের বাজেটের মাধ্যমে যেটা বলেছি, সমস্ত ডিস্ট্রিক্টে আমরা একটা করে এইভাবে আজকের যে এখানে মানে ভূমি পূজন হলো, সেই ডি এডিকশন সেন্টার এখানে খোলা হচ্ছে। বন্ধুগণ, আজকে এখানে আরেকটা জিনিস আমি দেখলাম যে এখান থেকে প্রোগ্রাম সেরে এখানে আমাদের সবার, যাকে সবসময় আমরা এই দেশকে রক্ষা করার জন্য যিনি বলিদান হয়েছেন, সেই সুভাষ পার্কে বলা হয়েছে, এখানে ওনার একটা মানে অর্ধবয়ব একটা মূর্তি সেখানে আজকে উদ্বোধন করব আমরা। এবং উনাকে, শ্যামাপ্রসাদ মুখার্জির নাম কে না জানে। ভারতবর্ষের ইতিহাসে এই রাষ্ট্রকে অখণ্ড রাখার জন্য উনি বলিদান হয়েছেন কাশ্মীরে। কিভাবে হয়েছে আপনারা সবাই জানেন। এবং উনাকে সামনে রেখে আমরা একজন ইউ শুড হ্যাভ সাম গাইড, যাকে দেখে, আইডল পারসন, যাকে দেখে আপনি সামনের দিকে যেতে পারবেন। আমরা তো আমাদের স্বদেশের যেসব মানে যারা আইডল পারসন এবং বলবো যে লিজেন্ড পিপল, তাদের দেখেই কিন্তু আমরা বড় হচ্ছি, এবং আমরা তাদেরকে কিন্তু আগে জানতে দেওয়া হয়নি। এবং উনাদের দেখে 33 বছর বয়সে সর্বকনিষ্ঠ এই ক্যালকাটা ইউনিভার্সিটির উনি, আপনারা সবাই জানেন যে ভাইস চ্যান্সেলর হয়েছিলেন। এবং এই যে খোরদার ব্যক্তি স্যার আশুতোষ মুখার্জির, যাকে বেঙ্গল টাইগার বলা হয়, সেই তার সুসন্তান, ইচ্ছে করলে উনিও কিন্তু মানে আইএস করে জীবনযাপন করতে পারতেন। লার্নেড অ্যাডভোকেট, এখানে অ্যাডভোকেটও আছেন এখানে। তো এইরকম লার্নেড ব্যক্তি, তারপরও দেশের জন্য কাজ করেছেন। এবং আপনারা সবাই জানেন যে আমাদের প্রথম যে প্রধানমন্ত্রী, উনাকে মন্ত্রিত্বও নিয়েছিলেন। কিন্তু যখন এই নেহরু লিকায়েতের যে মৌ হয়েছিল, যে স্বাক্ষর হয়েছিল, তার বিরুদ্ধে গর্জে উঠেছেন, সেখান থেকে পদত্যাগ করে উনি বেরিয়েছেন। এইরকম মহান ব্যক্তি দেশের জন্য আমাদের যেভাবে আমাদের করা উচিত, আমরা সমর্পণের ভাবনা নিয়ে আমরা এখন কিন্তু কাজ করতে যাচ্ছি। বন্ধুগণ, আগে এগুলো কিন্তু বুঝতেও পারতাম না। ডাক্তারি বাস এতটুকুই, ডাক্তারি করে বাড়ি যাওয়া, ডাক্তারি করে মানুষের সেবা করা। কিন্তু যত বেশি আপনার এই বিষয়গুলো এখন আসছে, আর আরেকটা বিষয়, যত বেশি আপনার এগেনস্টে কথা বলবে, আমার সরকারের এগেনস্টে কথা বলবে, তত বেশি কিন্তু আপনি ম্যাচিউরড হবেন, আপনার ম্যাচুরিটি ডেভেলপ করবেন। আর সহ্য করতে হবে, যেটা আমি একটু আগে বললাম যে দুটো আবার আমাকে যে একটা আবার প্রোগ্রামের হেড বানালো নর্থ ইস্টার্ন জোনের, যে মাল্টি যে লেভেল যে টাস্ক ফোর্স, সেখানে এটা নিতে হবে আমাদের। এর আগেও G20 সময় যখন আমাদেরকে সায়েন্স 20 ভার দিলেন মাননীয় প্রধানমন্ত্রীজি, তখন সেই জায়গার মধ্যে আমরা বললাম এটা কি করে সম্ভব। সমস্ত অফিসার সবাইকে নিয়ে আমরা এত সুন্দরভাবে সেটা সংগঠিত করলাম। সবাই বলছে যে বাইরের থেকে যখন আসলো বিদেশিরা এবং আমাদের ইন্ডিয়ানও যারা, বা ইন্ডিয়ান যারা বাইরে থাকে, বলে এত সুন্দরভাবে আপনারা অ্যারেঞ্জ করেছেন, সত্যিই আপনাদেরকে ধন্যবাদ দেব। আপনারা প্লেনারি সেশন 22nd প্লেনারি সেশন নর্থ ইস্টার্ন আবারও হবে, এর মধ্যে অরুণাচল প্রদেশে কিছুদিন পরে, কিছুদিন বাদে আমারও যেতে হবে সেখানে।
তো সেই জায়গায় উনারা যখন আমরা মানে আগরতলার মধ্যে মাননীয় গৃহমন্ত্রীজি বললেন আগরতলা মে করনা চাইয়ে ইসবার, তো আমরা তখন বললাম যে ইয়েস উই আর রেডি টু অ্যাকসেপ্ট। তো সেখানেও যখন এই প্রোগ্রাম হলো, আমার মনে আছে উজ্জয়ন্ত প্যালেসের সামনে রাজ্যপাল মহোদয় বিভিন্ন জায়গায় উনারা বলছেন, মুখ্যমন্ত্রীরা বলছেন, আরে यार यहाँ पर हमेशा होना चाहिए, इतना अच्छा बढ़िया बनाया हुआ ये हमेशा प्लेनरी सेशन আগরতলা ত্রিপুরা में होना चाहिए। এই যে একটা আমাদের মানে যেভাবে আমরা কাজ করছি, যত ইন ডেপথ আমরা যাচ্ছি, ইনসাইট আমরা যাচ্ছি, এতে করে ত্রিপুরার ভবিষ্যৎ। মাননীয় প্রধানমন্ত্রীজি এই যে এবার অপারেশন সিন্দুরে কি বলেছেন উনি, যে নিউ ইন্ডিয়া বলেছেন কিনা, নিউ ইন্ডিয়া। তো নিউ ইন্ডিয়া কি করে হবে যতক্ষণ ধরে বিভিন্ন স্টেটের নিউ হবে না হবে। তো সেইভাবে আমি এখন বলছি, আমার পূর্ববর্তী বক্তা বলেছেন এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, এখন আমি নতুন নাম দিয়েছি নিউ ত্রিপুরা আমরা আগামী দিন তৈরি করব, তবেই গিয়ে নিউ ইন্ডিয়া হবে। এবং সেইভাবে আমরা মেসেজ আমরা দিতে চাই মাননীয় প্রধানমন্ত্রীজির কাছে যেন সেটা পৌঁছায়, সেই চেষ্টা আমরা করছি বন্ধুগণ। মাননীয় প্রধানমন্ত্রীজি কি বলছেন, কেন বারবার মাননীয় প্রধানমন্ত্রীজি ছাড়া আমরা কথা বলি না, কারণ উনি যেভাবে কাজ করছেন, আমরা এর আগে এক নরেন্দ্র নামে একজনকে আমরা সবাই জানি, স্বামী বিবেকানন্দ, যেভাবে দেশকে আজকে যখন রিলিজিয়াস যে ওখানে কনভেনশন হয়েছিল সেই চিকাগোতে, সেখানে উনি যেভাবে ভারতকে সামনের দিকে এগিয়ে নিয়ে গেছেন, ভারতের যে সভ্যতা, ভারতের যে ধর্ম, যে সব ধর্মের প্রতি তাদের যে আমাদের যে আস্থা, সবাইকে আমরা ওয়েলকাম করি, সেই বিষয়ে যখন ভারতবর্ষের দর্শন যখন সবার সামনে রাখলেন, তখন ভারতবর্ষকে সবাই চিনতে পারল। আরেক নরেন্দ্র মোদী, উনিও আবার আজকে G20 হোক যে কোনো জায়গায় যেভাবে বিদেশে যায় ওনাকে যেভাবে সম্মান দেন, এবং আমরা এইরকম একটা গার্জিয়ানের সাথে আমরা আছি। এবং উন্নয়ন ছাড়া আমরা কোনো কথা বলবো না। রাজনীতির জায়গায় কিন্তু উন্নয়নের জায়গায় চক্রান্ত হচ্ছে, হবেও, এটাই রাজনীতি। অনেক সময় বলেন যে আপনি তো নন পলিটিক্যাল পার্সন, ডাক্তার মানুষ, উনি কি? তো এখন তো নন পলিটিক্যাল, আমি বুঝতেই পারতাম না যে নন পলিটিক্যাল মানে কিভাবে পলিটিক্যাল হওয়া যায়। তো আমি বললাম কি, মানে যারা বিরোধীরা আছেন তাদেরকে গালিগালাজ করতে হবে, বা কোথাও গিয়ে রাস্তায় নেবে কিছু করতে হবে, নাকি অন্যান্য আর বললাম না এখানে এইগুলোর সাথে। আমি এটা কিন্তু ফাইন্ড আউট করছিলাম যে কিভাবে মানে রাজনীতিবিদ হওয়া যায়। যাই হোক, অবশেষে যখন রাজনীতিবিদ হলাম তারপরে সমস্যা হয়ে গেল। বিরোধীরা বলছেন উনি এই কথা বলছেন, সেই কথা বলছেন, কি বলছেন উনি। তো এখন চিন্তা করলাম না, মানে বাইসাইকেলের সাথে আমি তুলনা করি যে তাহলে আমরা কিভাবে চলবো। তো বাইসাইকেল কি ব্যালেন্স, মানে না ডান ডান দিকে, না বামপন্থী না ডানপন্থী, মাঝখানে মিডলপন্থী আমরা সামনের দিকে এগিয়ে যাব। কারোর সাথে আমাদের মেইন হচ্ছে উন্নয়নের দিকে যাব, সেই দিশায় আমরা আগামী দিন চলবো বন্ধুগণ। এবং আমি আশা করি যে আমরা যেভাবে এখানে কাজ করছে, এর আগেও এখানে দেখুন 113 কোটি টাকা তো হলো, তাছাড়াও 12 জুন 2025-এ এই খোয়াই জেলা 8টি প্রকল্পের উদ্বোধন করা হয়েছিল বাইজলবাড়িতে। এর জন্য ব্যয় হয়েছিল প্রায় 10 কোটি টাকা। একের পর এক আমরা এখানে কাজ করে যাচ্ছি, পুরো ডিটেলস এখানে আমি বলবো না, কয়েকটা পয়েন্ট আমি বলবো, এরপরে আমি আমার কথা বলা শেষ করব, সময়ের খুব কনস্ট্রেন্ট। এখানে ত্রিপুরা যে ঠিকভাবে চলছে তার কতগুলো ডাটা আপনাদের সামনে আমি তুলে ধরছি। জিএসডিপি অর্থাৎ এই যে জিডিপির উপর ডিপেন্ড করে এই দেশ বা এই রাজ্য কোন জায়গায় আছে, এখানে জিএসডিপি আজকে সারা নর্থ ইস্টার্ন জোনের মধ্যে আমরা কোথায় আছি, দ্বিতীয় স্থানে আমরা জিএসডিপির মধ্যে নর্থ ইস্টার্ন জোনে আছে বন্ধুগণ। তাহলে আমরা ঠিকভাবে আমাদের এখানে প্রোডাকশন ভালো হচ্ছে, সবকিছু হচ্ছে। তো সেইভাবে কিন্তু ভারতবর্ষেরও জিডিপি কোথায় চলে গেছে আজকে, মানে আমেরিকা 2% জিডিপি, আর কোথায় ভারতবর্ষ আজকে 7 থেকে 8% হয়ে গেছে বন্ধুগণ। এটাকে বলছে, এবং সেই যে ভারত যখন হবে এই পার্সেন্টেজ, সেটা প্রতিটা স্টেট যদি হয় তবেই হবে। পার ক্যাপিটা ইনকাম আজকে নর্থ ইস্টার্ন জোনের মধ্যে আমরা সেকেন্ড হাইয়েস্ট, এবং সেটা কিন্তু চারটিখানি কথা নয়। আজকে যেভাবে আমাদের এই কাজগুলো চলছে, শুধু নীতি আয়োগ এইসব কাজ, আমাদের ডেভেলপমেন্ট যত হচ্ছে এখানে মানে স্বাস্থ্য বিভাগেই হোক, আমাদের রাস্তাঘাটে হোক, আমাদের বিভিন্ন খেলার যে স্পোর্টস ডিপার্টমেন্টে হোক, আমাদের এগ্রিকালচারেই হোক, সমস্ত জায়গায় যেভাবে আমরা ডেভেলপ করছি, তার জন্য আমাদের নীতি আয়োগ আমাদের কি বলেছেন, যে ফ্রন্ট রানার স্টেট হিসেবে ডিক্লেয়ার করেছেন বন্ধুগণ। ফ্রন্ট রানার, এটা কিন্তু চারটেখানি কথা নয়। আমরা কিছুদিন আগেও আপনারা জানেন যে সাক্ষরতার দিক দিয়ে আমাদের ত্রিপুরাকে ডিক্লেয়ার করা হয়েছে, আমিও সেখানে ছিলাম,
যে তৃতীয় পূর্ণ রাজ্য, সাক্ষরতার দিক দিয়ে থার্ড স্থানে। এর আগে গোয়া এবং মিজোরামে দিয়েছে। এবং এর যে এই যে সাক্ষরতা, এটা কিন্তু আমরা সাইন করা না, এর মধ্যে অনেক ক্রাইটেরিয়া আছে। এখন ও যে দুটো স্টেট আছে তাদের কথা যদি বলি, পপুলেশনের দিক দিয়ে কিন্তু আমরা অনেক বেশি এই দুটো রাজ্যের থেকে, অর্থাৎ যে ক্রাইটেরিয়া ফিক্স করবে তাতে পার্সেন্টেজও বেশি হবে। ত্রিপুরাতে ইউনেস্কোর যে ক্রাইটেরিয়া আছে যে 95% মতো যদি এই যে ক্রাইটেরিয়া ফুলফিল করে তাকে খালি পূর্ণ স্বাক্ষর রাজ্য হিসাবে ঘোষণা করব। আমরা 95.6%। তো সেই দিকে আজকে আমরা আমাদের দেশ এক এক ভাবে আমরা কাজ করছি, আমরা চেষ্টা করছি। সব 100% সব কিছু ঠিক হয়ে যাবে এটা কিন্তু আমি বলছি না, কিন্তু আজকে দেখুন আমাদের যে বিভিন্ন ক্ষেত্রে আমাদের যে জাতীয় স্তরে অনেক পুরস্কার কিন্তু এখানে আমরা পাচ্ছি। জাতীয় পঞ্চায়েতি রাজ পুরস্কার, আপনারা পঞ্চায়েতের মধ্যে মেইন পঞ্চায়েতে সব মানে লাস্ট মাইল বলতে কি হয়, ডিসি এবং এই যে পঞ্চায়েত, যে সেখানে কিন্তু মানুষের যতগুলো আমাদের কেন্দ্রের স্কিমগুলো আছে, আমাদের রাজ্যের স্কিম সেখানে পৌঁছানো। আমরা প্রতি ঘরে সুশাসনে দুবার আমরা করেছি সাকসেস রেট, প্রতিজনের কি কি সমস্যা যাতে ডোর স্টেপে আমরা আসতে পারি সেই কাজ করছি। এবং জাতীয় পঞ্চায়েতি রাজ পুরস্কার 7টি পুরস্কার আমরা এই গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কাছ থেকে আমরা পেয়েছি। রাজ্যের গুমতি জেলা এবং ধলাই জেলার যে গঙ্গানগর ব্লক প্রাইম মিনিস্টার্স অ্যাওয়ার্ড ফর এক্সিলেন্স ইন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন 2024 আমাদের ডিএম সাহেবরা সেখানে গেছিলেন, সেখান থেকে ওনারা সেটা পেয়েছেন। গুমতি জেলা হোলিস্টিক ডেভেলপমেন্ট অফ ডিস্ট্রিক্ট ক্যাটাগরিতে এবং ধলাই জেলার গঙ্গানগর ব্লক অ্যাসপিরেশন ব্লক ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছে। বন্ধুগণ, আপনারা দেখুন আমরা যেভাবে এখন কাজ করছি, আগে ফাইল নিয়ে চলে যেতাম আমরা বিভিন্ন জায়গায়, ক্যাবিনেট আমরা এখন কিন্তু কোনো কাগজপত্র নিয়ে যাই না, সেখানে আমরা অলরেডি যে ই অফিস আজকে স্টার্ট করেছি। এবং ই অফিসের মাধ্যমে ত্রিপুরায় একমাত্র রাজ্য যেখানে মানে স্টেট, আমাদের বিভিন্ন ডিপার্টমেন্ট এবং আমাদের সাব ডিস্ট্রিক্ট এবং সাব ডিভিশনাল লেভেলে, এটা অনেক জায়গায় হয়েছে কিন্তু ত্রিস্তরীয় পঞ্চায়েত অব্দি ই অফিস কিন্তু কোথাও হয়নি, একমাত্র ত্রিপুরাতে হয়েছে। এবং ই অফিস যে হয়েছে এটা কিন্তু খালি বলার জন্য না, এতে করে ট্রান্সপারেন্সি এবং কুইকার যে ডেলিভারি সিস্টেম এবং তার যে সংরক্ষণ যে কোনো ডাটা সেই জায়গার মধ্যে থাকবে। আমরা এর মধ্যে আপনাদের ইউপিআই ভিত্তিক যে লেনদেন ত্রিপুরাতে সবচেয়ে বেশি হচ্ছে এখন, মানে অন্যান্যরা করছে কিন্তু আমরা কিন্তু কিছুই ছিল না। তো যত বেশি ইউপিআই সিস্টেম আপনি ইউজ করবেন, ব্যবহার করবেন, তাতে করে কিন্তু মানে যে কালো টাকার যে বিষয় যেটা থাকে সেটা কিন্তু অনেকটা কিন্তু চলে আসবে। এবং সেটাকে প্রপার ওয়েতে আগামী দিন যেন আমাদের যে জিডিপি, রাজ্যের উন্নয়ন, দেশের উন্নয়নে সেই টাকাটা খরচ হবে। আমার সরকার পোর্টাল আমরা শুরু করেছিলাম, আমি দিল্লিতে আমাকে বলা হয়েছিল তার উপরে মানে কি এরকম এক্সেপশনাল কাজ আপনাদের এখানে হয়েছে যে অন্য রাজ্যের করে না। তো সেখানে 4টে রাজ্যকে বলা হয়েছিল, মাননীয় প্রধানমন্ত্রী যে আমার পোর্টালের জন্য আমাকে সিলেক্ট করলো। সেখানে যখন আমি আমার পোর্টালের বিষয়ে বললাম যে গ্রামে গঞ্জে যেখানে ওয়ার্কিং ভিলেজ, আমাদের যারা পঞ্চায়েতের যারা আছে ওরা প্রতি বৃহস্পতিবার, হয়তোবা এখন চেঞ্জ হয়েছে, এবং বিভিন্ন জায়গায় কারো রাস্তা খারাপ, কোনো জায়গার মধ্যে আপনার ইলেকট্রিসিটি খারাপ, কোনো ড্রেনের অবস্থা ভালো না, তো সেইগুলো ফটো তুলে সেটাকে আপলোড করা এবং নির্দিষ্ট সময়ের মধ্যে তাকে যে অ্যাড্রেস করা সেটা ঠিক করা। এবং যদি ঠিক সময় না হয় তাহলে সাব ডিভিশনাল লেভেলে আসবে, সাব ডিভিশনাল লেভেলে না আসলে ডিস্ট্রিক্ট লেভেলে আসবে, ডিস্ট্রিক্ট লেভেলে যদি ওই টাইম লাইনের মধ্যে না হয় তাহলে এটা চিফ সেক্রেটারি এবং মুখ্যমন্ত্রীর ব্যবস্থাপনায় আসবে। বন্ধুগণ, এখানে যেহেতু আজকে হেলথের বিশেষ কাজ হচ্ছে, এখানে হেলথের বিষয়ে আপনারা সবাই জানেন যে আমরা আগে মেডিকেলে আমি যখন পড়তে গেছি তখন এমবিবিএস এর সিট ছিল 13টা আর ডেন্টালের একটা ছিল। আজকে আমাদের এখানে কটা? 450 এমবিবিএস আসন আমাদের ত্রিপুরাতে এখন। ভাবুন কোথায় আর কত কষ্ট হয়, বাইরে যাও, সে হাওড়া স্টেশনে যাও, ট্রেনে করে যাও, সেই স্লিপার না পেলে থার্ড ক্লাসে যেতাম, তখন তো থার্ড ক্লাস ছিল। তো এইসব আমাদের ছেলে মেয়েরা, আমার মনে আছে ডেন্টাল কলেজ এখানে যখন শুরু করলাম 50টা সিটের সেই জায়গায় 63 সিট হয়েছে এখানে। তো এখন থার্ড ইয়ার চলছে। এক গার্জিয়ান আমার কাছে এসে বলছেন এবং তার চোখে জল, কি বিষয়, যে আমার জীবনে আমার ছেলে, এখন তো এরকম না যে যে কেউ মানে ল্যাটারালি সেখানে ভর্তি হতে পারবে, নিটের মাধ্যমে পরীক্ষা দিয়ে তারপরে হয়, তারপরও সে এসে বলছে সে আমার ভালো ছাত্র আমার ছেলে,
কিন্তু আমার জীবন দশায় আমার পক্ষে এই সম্ভব ছিল না যে বাইরে গিয়ে আমার ছেলেকে পড়ানো। আপনি এটা যে করেছেন এর জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এর থেকে একটা ইন দ্য টিপ অফ দ্য আইসবার্গ, এটা হচ্ছে টিপ অফ দ্য আইসবার্গ। আমার মনে আছে মাননীয় প্রধানমন্ত্রীজি আমাকে একবার বলেছিলেন যে লোক ক্যা कहते हैं। দেখুন অনেক সময় কি হয়, আমরা যখন মানুষ জনপ্রতিনিধি হয়ে বিশেষ একটা জায়গায় যায়, অনেকটা কন্ট্রাক্ট যেটা জনপ্রতিনিধি হওয়ার আগে যত কন্ট্রাক্ট থাকে আস্তে আস্তে অনেকটা দূর হয়, দূরত্ব চলে আসে, কারণ সময়ের সমস্যা এরকম। তো উনি আমাকে জিজ্ঞেস করছিলেন, মানে উনিও কি কারণে জিজ্ঞেস করছিলেন, কারণ ওনার কাছে সব খবর আছে, লোক क्या कहते हैं। আমি ওনাকে বললাম যে স্যার आज कल ही मैंने लखनऊ में गया था, तो लखनऊ में मेरा जो हेड ऑफ द डिपार्टमेंट था उनके उनके घर में मैं गया था, तो उनका एज अबाउट 83 years। तो उन्होंने मुझे कहा मानिक तुम अभी जिस जगह हो एक बार मोदी जी को बोलना। क्या बोलना है যে हम लोग सब खुश है, এই কথাটা উনাকে আমি বললাম। এখানে কিন্তু দুটো বিষয়, এক তো কোনো লোক একজন আমার টিচারের যে কথাটা আমি বলেছেন স্যার আমি বলবো, আমি কিন্তু বললাম, আমার দায়িত্ব পালন করলাম, এবং গুরু দক্ষিণা কিভাবে দিতে হয় সেটা আমি দিয়েছি। এবং পাশাপাশি মাননীয় প্রধানমন্ত্রীজি এই জিনিসটা, এই যে কি অবস্থাটা চলছে, উনি আমাকে বললেন তুমি যাওয়ার সময় উনার বায়োডাটাটা দিয়ে যাও, আমি হয়তোবা উনার সাথে টেলিফোনে বা উনাকে আমি চিঠি লিখবো। এই হচ্ছে মানবিকতার একটা যে বিষয় আমাদের সরকারের, আমাদের যে আমরা যেভাবে কাজ করছি আমরা সেইভাবে, আমরা দেখেছেন আমরা প্রতিনিয়ত কাজ করছি। আমি যখন স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্বে যখন আমার কাছে আসলো, আমরা সবাই জানি যে হাসপাতালে গেলে মাটির মধ্যে শুয়ে থাকে পেশেন্টরা। আমি বললাম এটা করুণ দশায় হয়েছে বহুদিন আগে, কিছু করুন। ডাবল এর মধ্যে আমরা করেছি, 727 থেকে বাড়িয়ে 1413 করা হয়েছে। আরো 100 বাড়ানোর জন্য আমি বলেছি মানুষ বাইরের থেকে এসে যেন না শুয়ে থাকে বিছনায়। ক্রিটিক্যাল কেয়ার ব্লক এবং কমিউনিকেবল ডিজিজ সেন্টার এবং 2টি স্পেশাল ওয়ার্ড আমরা কিছুদিন আগে সেখানে ভিত্তিপ্রস্তর স্থাপন করেছি। আমাকে তো বিভিন্ন জায়গায় আমার যে সিএমও অফিসের যিনি আমার এইসব কাজপত্র দেখেন, কোথায় সারাক্ষণ বলেন স্যার ওখানে তো অনেক আপনার ইনোগ্রেশন করতে হবে, সময় দিতে পারি না। অর্থাৎ এই যে আমি, যারা আমার বন্ধুরা আছেন যারা বিরোধী দলে আছেন, প্লিজ আজকে যারা এখানে এসছেন, এখানে আমার বিধায়ক মহোদয় উনি নিশ্চয়ই বিষয়গুলো দেখেছেন, এখানে সমস্ত জায়গায় এত ডেভেলপমেন্ট, এত ইনফ্রাস্ট্রাকচার হচ্ছে যে মানে দেখলে বোঝা যাবে। আমার এখনো মনে আছে যে চোখে না দেখে ওনারা মানে বাইরের থেকে এসব বলেন। একটা উদাহরণ না দিয়ে নাই বললাম, যদিও এটা সরকারি আজকে স্টেজ, তারপরেও বলবো যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যখন সার্জিক্যাল স্ট্রাইক করলেন এবং যখন এয়ার স্ট্রাইক করলেন এবং অপারেশন সিন্দুর করলেন, কি বলছেন বিরোধী দলের নেতা, বলছেন মিথ্যে নাকি এগুলো। তো একজন বলছিল যে এক কাজ করো, উনাকে নেক্সট টাইম যখন সার্জিক্যাল স্ট্রাইক হবে, এয়ার স্ট্রাইক হবে, এই অপারেশন সিন্দুরের মতো হবে, উনাকে নিয়ে গিয়ে ওখানে রেখে চলে আসতে। এছাড়া তো উপায় নেই। মানে এই হচ্ছে অবস্থাটা, কোন দেশ কোন দিকে চলছে। আমি সেদিনও একটা জায়গার মধ্যে দেখছিলাম একজন ইউনিয়ন মিনিস্টার বলছিলেন যে ইউ হ্যাভ মিসড দ্য ট্রেন, ইউ হ্যাভ মিস দ্য ট্রেন, আর তোমরা বিরোধীরা ওই ট্রেনের যে স্টেশনে আছে ওখানেই বসে থাকো, আর যে দুরন্ত গতিতে আমাদের ট্রেন এখন চলছে ডাবল ইঞ্জিনের সরকার, তোমরা ওইখানেই বসে থাকবে, আমরা আমাদের ডেস্টিনেশনের দিকে যাব। আমরা এইভাবে কাজ করছি বন্ধুগণ। ডিজিটালি লঞ্চিং, আমরা টেলিমেডিসিন লিঙ্কেজের উপর খুব আমি জোর দিয়েছি। আমি গীতেজিকে বলেছিলাম যা টাকা লাগে 5,000 টাকা করে দিতে হয়, এবং পেশেন্ট পার্টিকে রাখবেন, এবং এইমসের সাথে আমরা মৌ করেছি যাতে তার যে সমস্যা, যেটা অনেক সময় দিল্লিতে গিয়ে কয়েকবার ঘুরতে হয়, এই হতে হয় এক ডাক্তার দেখাতে গিয়ে, তো এখন এখানে বসে এই যে ভার্চুয়ালি তার যে সমস্যা এবং তার যে প্রবলেম, আমি বলেছি ডাক্তারকে আগেই যেন পাঠিয়ে দিলে আগের থেকে সে ডিসিশন নেবে কি কি, তাহলে সময়টা বাঁচবে। তো সেইভাবে কিন্তু আমাদের এখন টেলিমেডিসিন লিঙ্কেজ উইথ এইমস স্টার্ট হয়েছে। লখনৌর সাথেও আমাদের আগামী দিন হবে, এসজিপিজিআই এর সাথে। আরেকটা বিষয় হলো এক ডিপার্টমেন্ট থেকে আরেক ডিপার্টমেন্ট ওই যে রেফার করার, এই যে এক গেল দাঁড়িয়ে থাকলো, সেখানে আমরা এই প্রযুক্তিকে ব্যবহার করে ইন্টার ডিপার্টমেন্টাল রেফারেল সিস্টেম আমরা শুরু করেছি। আমরা, আপনারা জানেন যে ত্রিপুরার মতো জায়গায় কোনোদিন কিডনি ট্রান্সপ্লান্ট, আমি জানি না, আমি তো কোনোদিন ভাবিনি যে কিডনি ট্রান্সপ্লান্ট হবে। এখনো বহু লোক আছে
এই যে আমার যে মুখ্যমন্ত্রী সময় পিছুতে প্রায়ই আসেন, আমি চেষ্টা করি নানাভাবে ওদের হেল্প করা। এখন আমাদের এখানে কিডনি ট্রান্সপ্লান্ট হচ্ছে, পাঁচটা কিডনি ট্রান্সপ্লান্ট হয়েছে। যারা দিয়েছেন তারাও সুস্থ, যারা পেয়েছেন তারাও কিন্তু সুস্থ আছে। এটা একটা মানে এই যে ব্যবস্থা, যে কারণে সিজা হসপিটাল মণিপুর থেকে ওনারা এসছেন, ফুল টিম এসছেন। ওনারা বলছেন আমরা মণিপুরের থেকে আমরা আসতে চাই, মণিপুরের অবস্থা ভালো না এখানে আমরা, কারণ এই যে ভালো অবস্থা থাকাটাও একটা যে কোনো জিনিসের, সেটাও দেখুন আমি যেটা বললাম যে 15,000 কোটি টাকার আমাদের যে মৌ হয়েছে। আজকে আমাদের যে ডোনার মিনিস্ট্রি থেকে বলছিলেন যে আমাদের নাকটা আপনারা বাঁচিয়েছেন, আদারওয়াইজ তো আমাদের সমস্যাই হতো, যে 15,000 কোটি টাকা অ্যাটলিস্ট আপনারা নিয়েছেন। এই সিজা হাসপাতালকে আমরা জমি দিয়েছি, ওনারা বলছেন প্রায় 900 কোটি টাকা ওনারা স্টেজ বাই স্টেজ তারা এখানে নিবেশ করবে। তো তাদেরকে আমরা অলরেডি দেখেছি ওনারা কাজ ভালো করে। আমরা আগামী দিন লিভার ট্রান্সপ্লান্ট এবং অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ ট্রান্সপ্লান্ট, হার্ট ট্রান্সপ্লান্টও করা যায় কিনা তার জন্য আমরা মোহন ফাউন্ডেশনের সাথে আমরা অলরেডি মৌ করেছি। আগামী দিন হবে না, ড্রিম স্বপ্ন না দেখলে কিচ্ছু হবে না। আর যদি বলে হচ্ছে না, হবে না, দিতে হবে, করতে হবে, হবে না, এগুলো করে লাভের লাভ কিচ্ছু হবে না। এবং আমরা এর জন্য আরেকটা যে মানবিক, এই যে আমাদের যে সরকার, আপনারা জানেন যে মাত্র 10 টাকার যারা পেশেন্টরা আছেন, পেশেন্ট পার্টি কিন্তু যায় ওখানে, দুপুরবেলায় কোথায় খাবে, কি খাবে, পেশেন্টের জন্য তো ঠিক আছে, 10 টাকার বিনিময়ে প্রতিদিন দুপুরবেলায় ওনাদেরকে খাবারের ব্যবস্থা আমরা আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজের হাসপাতালে আমরা করেছি বন্ধুগণ। আমরা 2025-26 যে বাজেট সেখানে আমরা রেখেছি, বাজেটে যা যা হয় একটার পর একটা কিন্তু আমরা করে যাচ্ছি। যেমন আজকে এখানে ডি এডিকশন সেন্টার আমরা করলাম, আমরা রিহ্যাবিলিটেশন সেন্টারের জন্য অলরেডি আমরা ডোনার মিনিস্ট্রি থেকে বিশ্রামগঞ্জে ড্রাগ মানে যাদের ওখানে সুন্দরভাবে ওরা থাকতে পারে রিহ্যাবিলিটেশন সেন্টার, তার জন্য আমরা সেখানেও ভিত্তিপ্রস্তর আমি বিশ্রামগঞ্জে করেছি, সেটাও কাজ চলছে এখানে। 2025-26 সালে আমাদের যে বাজেট, ভারত মাতা ক্যান্টিন ও নাইট শেল্টার, সেটা যারা দূর দূরান্ত থেকে যখন আগরতলায় যাবে যাতে স্বল্প খরচে তারা থাকতে পারে এবং খাবার খেতে পারে, তার জন্য আমরা এর মধ্যে এটা শুরু করতে যাচ্ছি। বন্ধুগণ, আপনারা এর মধ্যে একটু আগে আমার মাননীয় বিধায়িকা বলছিলেন যে আমাদের প্রায় আমাকে বলেন যে আপনার একটা স্পেশালিস্ট দেন, স্পেশালিস্ট দেন। আরে এটা তো বাজারে কিনতে পাওয়া যায় না স্পেশালিস্ট, অনেক টাইম লাগে বের করতে। তো আমাদের তো আগে বাইরের থেকে আমরা পিজি করতে, আমি নিজেও গেছি পিজি করতে। তো আমরা দেখলাম এখানে তো এটা খুব ডিমান্ড আর সাপ্লাইয়ের মধ্যে একটা বিরাট গ্যাপ। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে 89 আমাদের যে পোস্ট গ্রাজুয়েশনের সুবিধা ছিল সেখানে এখন 93 সিট আমরা কিন্তু বাড়িয়েছি। আমাদের এই আগরতলা গভর্নমেন্ট ডেন্টাল কলেজে ডোনার থেকে এই যে কাজ করি বলে এই যে সুবিধা হয়, দেখুন 202 কোটি টাকা আরো দিয়েছে যাতে ডেন্টাল কলেজে নতুন করে বিল্ডিং করা যায়। তারও আমরা কিন্তু, আমি নিজেও যাই, আর যখনই দেখি লেট হচ্ছে কাজ, আমার তো সফট টার্গেট আছে, আমাদের পিডাব্লিউডির সেক্রেটারি ওনাকে বলি, তো গিয়ে দেখলাম যে না, কাজ যেভাবে পার্সেন্টেজ ওয়াইজ যেভাবে করা উচিত সেইভাবে করছে। আজকে রিজিওনাল ফার্মেসি ইনস্টিটিউট বলুন, বিএসসি নার্সিং বলুন, এবং এএনএম, জিএনএম, বিভিন্ন আজকাল বাইরে ছেলে মেয়েরা পড়াশোনা করছে, কি পড়াশোনা করবে, কোথায় যাবে এখন চিন্তা নেই, ত্রিপুরার মধ্যেই কিন্তু আমাদের সব ব্যবস্থা আছে। এতগুলো ইউনিভার্সিটি এখন ত্রিপুরাতে এসছে। আগামী দিন আপনারা জানেন যে ইন্টারন্যাশনাল যে ধম্মাদীপা ইউনিভার্সিটি শুরু হয়ে গেছে আমাদের এখানে নর্থে আমরা আরিয়াভাট ইউনিভার্সিটি করেছি, ইকফা ইউনিভার্সিটি আছে, আরেকটা এখানে টেকনিক্যাল ইউনিভার্সিটি একটা শুরু হচ্ছে। তো সব জায়গায় আমরা কিন্তু উদয়পুর মাতাবাড়িতে যে ওপেন ইউনিভার্সিটি সেটারও আমরা এখানে শুরু করেছি। তো এইভাবে একের পর ট্রমা কেয়ার সেন্টার ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর এনি হসপিটাল। এখানেও আজকে দেখলাম ট্রমা কেয়ার সেন্টার এখানে শুরু হবে। এবং তার সাথে আজকে একটা সুন্দর জিনিস আমি দেখলাম যে যেভাবে একটা পোর্টাল বের করেছে, যে ব্লাডের জন্য একটা বিরাট সমস্যা, ব্লাড পাচ্ছি না কোন গ্রুপের। তো এই যে একটা পোর্টালের মাধ্যমে কে ডোনার, কার কি ব্লাড গ্রুপ আমাদের জানি, আমরা কিন্তু শুধু 4টে ব্লাড গ্রুপের কথা জানি। আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে আমার মানে ডাক্তারি পেশার সাথে যেহেতু যুক্ত, আমাদের কিন্তু 8টা ব্লাড গ্রুপ, আমরা কিন্তু 4টা না। অর্থাৎ যেহেতু নেগেটিভ ব্লাড 4টা, আবার 4টা পজিটিভ, অর্থাৎ 8 রকমের গ্রুপের আমাদের রক্তের দরকার। সেইভাবে এই পোর্টালে যখন আসবে, যখন খুশি আপনি সেটাকে অ্যাপ্রোচ করতে পারবেন। আর এখনকার ছেলে মেয়েরা যেভাবে মানে কাজ করে, সত্যি প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা
100% আমরা এই ত্রিপুরাতে কিন্তু 100% স্যাচুরেশন এনেছি। সব মানুষকে যে যে ক্রাইটেরিয়াতে পাওয়া সেটা দেওয়া হয়েছে। যখন এই 100% দিয়েছি এবং তাতে করে আমরা দেখেছি প্রায় 250 কোটি 47 লক্ষ টাকার দাবি নিষ্পত্তি করেছি। শুধু তাই নয়, যারা ত্রিপুরায় একমাত্র রাজ্য যেখানে সমস্ত মানুষ এই যে আমাদের ইন্স্যুরেন্সের কাভারেজে আছে, সেটা কখন সম্ভব হলো? মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা, সেটা আমরা শুরু করলাম। মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনায় একইভাবে প্রতিটা ফ্যামিলির জন্য এখানে 5 লক্ষ টাকার ব্যবস্থা করা হয়েছে প্রতি বছরে, এবং সেখানেও আমরা দেখেছি প্রায় 26 কোটি 10 লক্ষ টাকার নিষ্পত্তি করা হয়েছে। একের পর এক আমরা এর মধ্যে 2024-25 সালে 1128টি আয়ুষ্মান ভারত হেলথ ওয়েলনেস সেন্টার আমরা চালু করেছি। আমরা এজিএমসি জিবিপি হাসপাতালে 200 শয্যা বিশিষ্ট মাদার অ্যান্ড চাইল্ড ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর হাস, তো তাদের জন্য আমরা 192 কোটি টাকা করে সেটা আমরা পেয়েছি ডোনার মিনিস্ট্রি থেকে। সেটারও আমি ভূমিপূজন করেছি, সেটাও কাজ চলছে। আমাদের যে আজকে চোখের জন্য প্রায়ই বাইরে যায়, তো আমরা আমাদের ডিপার্টমেন্টের সবার সাথে বললাম যে এমন একটা টার্সিয়ারি সেন্টার, মানে বেস্ট সেন্টার চক্ষুর জন্য আমরা খুলতে চাই। তো আইএলএস এ ঢুকতে বাঁ দিকের জমিটা আমরা দেখেছি, সেখানে প্রায় 100 শয্যা বিশিষ্ট একটা টার্সিয়ারি আই হসপিটাল হবে। কেন মানুষ বাইরে যাবে, সেই দিকে আমরা কাজ করছি। মুখ্যমন্ত্রী সুস্থ কৈশোর অভিযানে এখন এটা 8 পর্যায়ে চলছে। এর মধ্যে প্রায় 1 থেকে 19, কারণ প্রিভেনশন ইজ বেটার দেন কিউর অ্যান্ড চিপার। তো সেই জায়গায় দাঁড়িয়ে 1 থেকে 19 বছর বয়সী তাদের বিভিন্ন যে টিকাকরণ থেকে আরম্ভ করে ভিটামিন ইত্যাদি দেওয়া, কৃমিনাশক ওষুধ দেওয়া, সেটা এখন পর্যন্ত 100%, গত যে 7ম পর্যায়ে আমরা করেছি 100% আমাদের যে টার্গেট সেটা কিন্তু ফুলফিল হয়েছে। এবার আমি যখন 8ম পর্যায়ে আমি যাই, আমি বলেছি 100% যেহেতু হয়েছে, আপনাদের কিন্তু এইবারও কিন্তু 100% যেন হয়। সেখানে স্কুল, অঙ্গনবাড়ি এবং কলেজ এবং বাড়ি বাড়ি গিয়ে কৃষিনাশক ট্যাবলেট, ভিটামিন এ, ওআরএস, জিঙ্ক, আয়রন, ফলিক অ্যাসিড দেওয়া। স্টপ ডায়রিয়া ক্যাম্পেইন একটা আমরা শুরু করেছি। আপনারা জানেন বহু জায়গায়, বিশেষ করে ধলাই ডিস্ট্রিক্টে একটা ডায়রিয়া প্রতিটা পেরিনিয়াল প্রবলেম ছিল। সেই জায়গায় আমরা 2025 সালের জুন মাসে যেটা শুরু হয়েছিল, 8 জেলায় 5 বছরের নিচে প্রায় 3 লক্ষ শিশুকে সেখানে আমরা টার্গেট করেছি, এবং তাতে করে আমরা মৃত্যুর হার ছিল সেটাকে আমরা শূন্যে নামিয়ে এনেছি। দিস ইজ কল্ড যে ভাইব্রেন্ট এবং জনমুখী সরকার। বাচ্চারা আসে অনেক সময় হার্টের প্রবলেম, ওদের অপারেশন করতে হবে জন্মগত, আমরা সবাই জানি জন্মগত হৃদরোগ। তার জন্য আমরা কথা বলার পর আমরা ঠিক করলাম যে আমাদের এখানে যখন স্টার্ট হবে আমরা চেষ্টা চালাচ্ছি, কিন্তু আমরা একটা মৌ করলাম অ্যাপোলো হাসপাতাল চেন্নাইয়ের সাথে। সেখানে এখন পর্যন্ত প্রায় 2 জনকে আমরা পাঠিয়েছি রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কর্মসূচির আরবিএসকে এর মাধ্যমে, এবং 2 জনেই ভালো, মানে তাদের অপারেশন হয়েছে, সুস্থ আছে। এবং আমরা আগামী দিন যাতে এই যে যারা পেশেন্টের যারা পার্টি আছে তাদের উপর যাতে আর্থিক যে চাপ সেটা যাতে কমানো যায় তার কাম আমরা করছি। এখানে আপনারা 2018 সাল থেকে আইজিএম হাসপাতালে ইকোকার্ডিওগ্রাফি ব্যবহার করা হচ্ছে, যাতে করে স্ক্রিনিং করা যায় যে তার মধ্যে হার্টের কোনো সমস্যা আছে কিনা। আমাদের 48 মোবাইল স্বাস্থ্য গতকালও আপনারা শুনে খুশি হবেন, আমি বিবেকনগরে আমি গিয়েছিলাম, সেখানে আমাদের বিবেকানন্দ যে রামকৃষ্ণ মিশনে, সেখানে একটা মোবাইল ডেন্টাল, সেখানে 2টো ডেন্টাল চেয়ার, এত সুন্দর, প্রায় 60 লক্ষ টাকা খরচ করে। আমাদের সরকার তো করছে, আমরাও একটা আনছি প্রায় 1 কোটি টাকার উপরে, আমরা অলরেডি স্যাংশন দিয়েছি, আমরাও করব। তো সেখানে ওরা এই যে আপনার রোটারি ক্লাব, ওরা ডোনেট করেছে রামকৃষ্ণ মিশনকে। তো আমরাও করব, এনজিওরাও যদি করে তাহলে তো সবাই পক্ষে সম্ভব হবে। আমাদের এখানে 48টা মোবাইল স্বাস্থ্য পরিষেবা চালু আছে, যাতে করে শিশুদের যেমন ক্ল্যাপ হেয়ার লিপ এসব থাকে অনেক সময়, বা অনেক সময় বিকাশজনিত প্রবলেম থাকে, প্রতিবন্ধকতা থাকে, তাদের স্ক্রিনিং করা। 2025 সালের জানুয়ারিতে বিলুনিয়াতে, সেখানেও কিন্তু শুধু আগরতলা খালি করছি না, সমস্ত ডিস্ট্রিক্ট সাব ডিভিশনগুলো যাতে আরো প্রপারলি স্যাংশনিং করা যায় সেই ব্যবস্থা আমরা করছি। বিলুনিয়াতে MCH 2 উইং এর উদ্বোধন করেছি 2025 সালে, এবং
স্কুল হেলথ মিশন একটা নতুন আমরা সেটা চালু করেছি। সেটা কি, প্রায় 90,000 যারা স্টুডেন্টরা আছে তাদেরকে আমরা টার্গেট করতে হবে। এরকম না করলাম দিলাম, এরকম না, সব অল টার্গেটেড। মাননীয় প্রধানমন্ত্রী যেমন টার্গেট দিয়েছে বিকশিত ডেভেলপ মানে কান্ট্রি কিভাবে বানাবে 2047-এর মধ্যে, আগে তো কি হবে না হবে ডেভেলপিং, তো আমরা এইভাবে টার্গেট করে করে আমরা এই কাজগুলো করছি। 90,000 শিক্ষার্থীকে, এর মধ্যে 125টি আয়ুষ্মান ভারত স্কুল হেলথ মিশন চালু হয়েছে এই 90,000 শিক্ষার্থীকে টার্গেট করার জন্য। এবং আমরা মাসকান সার্টিফিকেশন, আমরা অনেকে জানি না এগুলো, এর জন্য বলতেও হবে, আমাদের কথা বলতে হবে। মাসকান সার্টিফিকেট কিন্তু সাংঘাতিক জিনিস। সেটা হচ্ছে আইজিএম হাসপাতালে আগরতলার যে শিশু বিভাগ এবং ধলাই জেলার যে হাসপাতালের যে শিশু বিভাগ এই মাসকান সার্টিফিকেট পেয়েছে। এবং স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তর থেকে ন্যাশনাল হেলথ সিস্টেম রিসোর্স এর স্বীকৃতি দিয়েছে। বন্ধুগণ, আমি আরো আপনাদের মানে খুশির জন্য, আপনাদের আনন্দের জন্য আমি জানাচ্ছি, আমাদের ত্রিপুরা আইজিএম হসপিটাল শিশু বিভাগ এই রাজ্যের প্রথম এবং সমগ্র উত্তর পূর্ব ভারতের তৃতীয় প্রতিষ্ঠান যারা এই মাসকান সার্টিফিকেট পেয়েছে। বন্ধুগণ, শিশু মৃত্যুর হার নিয়ে আমরা নিজেরাও দেখেছি, আমাদের বয়স তো অনেক হয়েছে, কোনো না কোনো বিষয়ের অভিজ্ঞতা ছিল এবং হয়েছে, যে কারণে দেখতাম যে শিশু মৃত্যুর হার, এটার উপরে প্রচন্ড জোর আমাদের কেন্দ্রীয় সরকার দিয়েছে। সেখান থেকে আমরা আজকে যে ত্রিপুরা হেলথ সিনারিও রিপোর্ট যেটা পঞ্চায়েত থেকে সেটা প্রস্তুত করা হয় 2024 অনুযায়ী রাজ্যের শিশু মৃত্যুর হার 21 থেকে কমে 18 হয়েছে 1,000 জনের মধ্যে, এবং আগামী দিন সেটা যাতে 10-এ নামিয়ে আনতে পারি সেই দিশায় আমি কাজ করছি। আপনারা অনেক সময় নিয়েছি, আমি এর জন্য কিছু করার নেই, আমাকে যেহেতু বলা হয়েছে, কারণ মুখ্যমন্ত্রী যতক্ষণ খুশি বলতে পারে, অন্যদের জন্য লিমিটেড। কারণ মুখ্যমন্ত্রীর প্রবলেমটা কি, এতে প্রেসিয়াস ম্যাটেরিয়াল ফর প্রেসিয়াস টাইম প্রেসিয়াস পিপুল। আই এম নট, মানে যদি আমি ব্যক্তিগতভাবে বলেন তাহলে কিন্তু আই এম নট প্রেসিয়াস, কিন্তু মুখ্যমন্ত্রী হলে প্রেসিয়াস ম্যান। তো আমার জন্য এই যে সময়কে যদি বেশি দেওয়া হয় তো বেশি কথা বলতে পারবো, অন্যদের জন্য কম। তো সেইভাবে আজকে আমি এখানে বলার চেষ্টা করেছি আপনাদের। আমি আবার যে খোয়াইয়ের সমস্ত যারা এখানে যতগুলো আমাদের এই বিধানসভা কেন্দ্রের যারা আছেন, যারা ভার্চুয়ালি আমরা অনেকগুলো ইনঅগ্রেশন করেছি, আমাদের এখানে তেলিয়ামোড়াতে করেছি, আমাদের কল্যাণপুরে করেছি, এরকম সব জায়গায় যেগুলো করেছি, সমস্ত বাসী মানে এই বিধানসভাবাসী এবং এখানে যারা ফিজিক্যালি প্রেজেন্ট, হার্দিক অভিনন্দন। এবং নিউ ত্রিপুরা আমরা বানাবো, সবাই যদি সাহায্য করেন তবে সেটা সম্ভব হবে। নমস্কার, জয় হিন্দ, ভারত।